ইংরেজি ভার্বের নিয়মকানুন নিয়ে কি প্রায় মাথা গুলিয়ে যায়। চলুন আজ এর একটা হেস্তনেস্ত করা যাক। আমরা দেখব কিভাবে কঠিন নিয়ম মুখস্থ না করে শুধু কিছু প্যাটার্ন বুঝেই ভার্বের সঠিক ব্যবহার করা যায়। এই যে বাক্যটা দেখেন তো, খুব চেনা লাগছে না? আমাদের সবার সামনেই এই সমস্যাটা আসে। আচ্ছা, ব্র্যাকেটের ভিতর যে সুইম আছে ওটা ঠিক কোন ফর্মটা এখানে বসবে? এই একটা বাক্যের মধ্যেই কিন্তু ভার্বের অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। চলুন এই রহস্যটা দিয়ে শুরু করা যাক। আসলে ব্যাপারটা কিন্তু মোটেও রকেট সায়েন্স না। এটা অনেকটা একটা কোড ভাঙার মতো, বুঝলেন? আর সেই কোডটা ভাঙতে হলে আমাদের কিছু ক্লু বা সূত্র খুঁজে বের করতে হবে, যেগুলো বাক্যের মধ্যেই লুকিয়ে থাকে। তো আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো সময়টাকে ঠিক থাকছে না, মানে প্রত্যেকটা বাক্যের মধ্যেই না সময়ের কিছু ক্লু দেওয়া থাকে। আমাদের কাজ হলো সেই ডিটেকটিভের মতো ক্লুগুলো খুঁজে বের করা। আচ্ছা, এই শব্দগুলো একটু খেয়াল করেন তো। অফেন, ডেইলি, অলওয়েজ, ইউজুয়ালি, এগুলো কি বোঝায়? এগুলো বোঝায় যে কাজটা রোজ হয় বা একটা অভ্যাস। তো বাক্যে যখনই এমন শব্দ দেখবেন, চোখ বন্ধ করে ধরে নেবেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর হ্যাঁ, কর্তা যদি একা হন, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে একটা এস বা ইএস বসিয়ে দেবেন। কি খুব সোজা না? ঠিক একইভাবে অতীতের গল্প বলাটাও কিন্তু এমন সোজাই। যদি দেখেন বাক্যে ইয়েস্টারডে, আগো, লাস্ট উইক এই জাতীয় শব্দ আছে, বা ধরেন পুরনো কোনো সাল দেওয়া আছে, তাহলে আর কোনো কিছু ভাবার দরকারই নেই। সোজা ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেবেন, কারণ কাজটা তো অতীতেই শেষ হয়ে গেছে, তাই না? আর ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে? সেখানেও ক্লু আছে। যেমন টুমরো, নেক্সট ইয়ার, এগুলো তো দেখেই বোঝা যায় যে ভবিষ্যতের কথা হচ্ছে। এর সাথে আরও আছে কিছু দারুণ হেল্পিং ভার্ব, যেমন ওয়েল, শ্যাল। এরা বাক্যে থাকলেই বুঝে নিতে হবে যে কাজটা সামনে হবে। ওকে, তাহলে টেন্স চেনার ব্যাপারটা তো মোটামুটি বোঝা গেল। এবার চলুন এমন কিছু ভার্বের সাথে পরিচিত হই যাদের কাজ একটু স্পেশাল। এরা বলতে পারেন বাক্যের বস, পুরো অর্থটাই কন্ট্রোল করে। এই টু বি ভার্বগুলো হচ্ছে গ্রামারের সুপারস্টার, মানে ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের কাজ মূলত দুটো। এক, এরা কোনো কিছুর অবস্থা বা পরিচয় বোঝায়, যেমন শি ইজ আ ডক্টর। আর ২ নম্বর কাজটা হলো এরা অন্য ভার্বকে সাহায্য করে, মানে কোনো কাজ যে চলছে সেটা বোঝাতে সাহায্য করে। যেমন ধরেন হি ইজ রিডিং। এবার আসি আইএনজি ফর্মের ব্যাপারে। কিছু শব্দ আছে বুঝলেন, যারা একদম চুম্বকের মতো কাজ করে। এদের পরে কোনো ভার্ব আসলেই সেই ভার্বের সাথে একটা আইএনজি জুড়ে যায়। এই যে লিস্টটা দেখছেন, যেমন ধরেন এনজয়, মাইন্ড, অ্যাভয়েড বা লুক ফরওয়ার্ড টু, এদের পর ভার্ব আসলেই তার সাথে আইএনজি বসানোটা মাস্ট। যেমন আমরা বলি উই এনজয় ওয়াচিং মুভিজ, টু ওয়াচ কিন্তু বলি না। আচ্ছা, বেসিকগুলো তো হলো, এবার একটু অ্যাডভান্সড লেভেলে যাই, কি বলেন? ইফ দিয়ে যে বাক্যগুলো শুরু হয়, মানে কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো প্রায়ই আমাদের একটু বিপদে ফেলে দেয়, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের যুক্তিটাও খুবই সহজ। এই কেবিলটাকে বলতে পারেন একটা চিট শিট। নিয়মটা একদম জলের মতো সোজা। দেখুন, এফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরের অংশে হবে ফিউচার, মানে উইল প্লাস ভার্ব। আবার ইফ অংশে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে পরের অংশে বসবে উড প্লাস ভার্ব। আর যদি থাকে পাস্ট পারফেক্ট, তাহলে পরের অংশে হবে উড হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখলেন তো কি সুন্দর একটা প্যাটার্ন? এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ইফ আই হ্যাড প্র্যাকটিসড, এখানে হ্যাড প্র্যাকটিসড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমাদের নিয়ম অনুযায়ী পরের অংশে কি বসেছে? আই উড হ্যাভ পাস দি এক্সাম, মানে যদি প্র্যাকটিস করতাম তাহলে পাশ করতাম, একটা হলে আরেকটা হতো। শর্তটা ঠিক এভাবেই কাজ করে। আচ্ছা, এবার আসি কজেটিভ ভার্বের কথায়। নামটা শুনে কঠিন মনে হলেও জিনিসটা খুব সহজ। যখন কর্তা নিজে কাজটা করে না, বরং অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তখনই এদের এন্ট্রি হয়। এদেরকে বলা যায় গ্রামারের ম্যানেজার। এরা নিজেরা কাজ না করে অন্যদের কাজ বুঝিয়ে দেয়। যেমন মেক, হ্যাভ, গেট, এরাই হলো সেই ম্যানেজার। এদের আবার দুটা ফর্ম আছে, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। যখন কাউকে দিয়ে সরাসরি কাজটা করানো হচ্ছে, তখন ভার্বটা তার আসল রূপে, মানে বেস ফর্মে বসে। যেমন আওয়ার টিচার্স মেক আস ওয়ার্ক, এখানে ওয়ার্ক বসেছে।
কিন্তু যখন কোনো বস্তুর ওপর কাজটা করা হচ্ছে মানে প্যাসিভ ফর্মে, তখন ভার্বটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল। যেমন আই গট মাই কার রিপেয়ার্ড। এখানে কিন্তু রিপেয়ার না, রিপেয়ার্ড বসেছে। মূল পার্থক্যটা হলো ফোকাসে কে আছে, ব্যক্তি নাকি বস্তু। বাহ, বেশ কয়েকটা কঠিন কোড তো আমরা ভেঙেই ফেললাম। তো এবার কি করা যায়? চলুন যা শিখলাম তা একটু ঝালিয়ে নেওয়া যাক। একটা ছোট্ট কুইক ফায়ার রাউন্ড হয়ে যাক, কি বলেন? দেখি তো সূত্রগুলো ঠিকঠাক মনে আছে কিনা। এই যে আমাদের প্রথম প্রশ্ন, ইউ হ্যাড বেটার টেক রেস্ট। এখানে টেকের কোন ফর্মটা বসবে? খুব সোজা একটা নিয়ম কিন্তু এর পেছনে আছে। একদম, উত্তরটা হবে টেক। কারণটা মনে আছে তো? হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, এইসব ফ্রেজের পর ভার্ব সবসময় তার আসল চেহারায় থাকে, মানে বেস ফর্মে, কোনো চেঞ্জ হয় না। ওকে, নেক্সট প্রশ্ন। ইট ইজ হাই টাইম উই গো হোম। এখানে গো কি হবে? এটা কিন্তু এমন একটা জায়গা যেখানে অনেকেই ভুল করে ফেলে। সঠিক উত্তরটা হলো ওয়েন্ট। একটু অবাক লাগছে? নিয়মটা হলো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি একটা সাবজেক্ট থাকে, যেমন এখানে উই আছে, তাহলে ভার্বটা সবসময় পাস্ট ফর্মে বসবে। মানে কথাটা বর্তমানের হলেও বাক্যের গঠনটা হবে পাস্ট টেন্সের মতো। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, আমাদের কুইজের শেষ প্রশ্ন। উই এনজয় টু ওয়াচ টিভি। এখানে এনজয়ের পর টু ওয়াচ কি ঠিক আছে, নাকি অন্য কিছু হবে? একটু আগেই কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি। একদম ঠিক ধরেছেন, উত্তর হবে ওয়াচিং। কারণ আমরা তো জেনেই গেছি যে এনজয়, মাইন্ড, ফিনিশের মতো কিছু ভার্ব আছে যারা তাদের পরে ভার্ব আসলেই তার সাথে আইএনজি জুড়ে দেয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে ইংরেজি ভার্বের ব্যবহারটা আসলে কোনো এলোমেলো ব্যাপার না, এর পেছনে সুন্দর লজিক আর প্যাটার্ন আছে। আমাদের কাজটা হলো শুধু ডিটেকটিভের মতো বাক্যের ভেতর থেকে ক্লুটা খুঁজে বের করা আর তারপর সঠিক নিয়মটা বসিয়ে দেওয়া, ব্যাস। আচ্ছা, আজকের এই কোড ব্রেকিংয়ের পর এমন কোনো ইংরেজি বাক্য কি মাথায় আসছে যেটা আগে হয়তো খুব কঠিন বা কনফিউজিং লাগতো, কিন্তু এখন তার ভেতরের গঠনটা একদম জলের মতো পরিষ্কার লাগছে? একটু ভেবে দেখুন, দেখবেন গ্রামারের অনেক কঠিন ধাঁধাই আসলে সহজ হয়ে গেছে।